এই জেল ফেরত আসামি জেল থেকে মুক্তি পাওয়া মাত্রই বিশাল এক হাইস্টের প্ল্যান করে বসে। তার প্ল্যান হলো লাস ভেগাসের ক্যাসিনোর ভোল্ট পুরোই ফাঁকা করে দেওয়া। তবে এই হাইস্টের প্ল্যান সে এমন ভাবে সাজায় যেটা দেখে স্বয়ং মানি হাইস্টের প্রফেসরও তবদা খেয়ে যেতে বাধ্য। তার প্রতিটা স্টেপে এমন সব মাস্টার স্ট্রোক রয়েছে যেগুলো দেখলে তোমারও লিটারেলি হুশ একদম উড়ে যাবে। তো শেষে এই ডাকাতি কোন লেভেলে চলে যায় তা জানতে নিয়ে এলাম মাস্টারপিস মুভি ওশান 11 এর এক্সপ্লেনেশন। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে এই স্যুটটাই পরা স্মার্ট লোকটাকে দেখে বিজনেসম্যান কিংবা বড় কোনো কর্মকর্তা ভাবলে একেবারেই ভুল করবে। এই লোক একজন প্রফেশনাল ঘাঘু চোর। 4 বছর আগে ড্যানিয়ান ওশান নামের এই ব্যক্তিকে চুরির দায়ে সাজা শোনানো হয়। আজ তার প্যারেলে মুক্তির দিন। তবে মুক্তি পাওয়ার আগে প্যারেলের শুনানিতে সে জেলের অফিসারদেরকে জানায় যে 4 বছর আগে তার স্ত্রী তাকে চলে যাওয়ার কারণে সে ভীষণ ডিপ্রেস হয়ে গিয়েছিল, তাই না জেনে সে কুপথে পা বাড়িয়েছে। তবে এখন তো তার সামনে পড়ে আছে সম্পূর্ণ মুক্তির জীবন। তাকে প্যারা দেওয়ার জন্য তার লাইফে স্ত্রীও নেই, সো সে তার লাইফের বাকি সময়টা একজন ভালো মানুষের মতোই পার করতে চায়। আর বিচারকরাও তার এই কথা শুনে সন্তুষ্ট হয়ে তাকে মুক্তি দেয়। কিন্তু তার চেহারা দেখে তোমাদের কি মনে হচ্ছে এ আদৌ কি কোনো সত্যি কথা বলছে? কারণ তার চোখে মুখে খেলা করছে এক ধূর্ত ভাব, যেন তার মনে বিরাট কোনো প্ল্যান রয়েছে। যাক, জেল থেকে মুক্তি পাওয়ার পর ড্যানিয়েল তার চেহারায় দারুণ একটা ট্রান্সফরমেশন করে নেয়। সাফ সুতরো হয়ে স্যুট টাই পরে সে এমন সাজ নেয় যাতে দেখেই মনে হবে না যে সে সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে। এবার ছাড়া পাওয়া মাত্রই সে সোজা চলে যায় লাস ভেগাসের একটা ক্যাসিনোতে। অথচ তার প্যারেলের শর্ত অনুযায়ী রাজ্যের বাইরে যাওয়া তার একদমই নিষিদ্ধ ছিল। এবার ক্যাসিনোর এক লোকের কাছ থেকে সে তার বন্ধু রাস্টির খোঁজ নেয়। এই রাস্টি ছিল তার সাবেক পার্টনার ইন ক্রাইম। রাস্টির খোঁজ পাওয়ার পর সে তার সাথে দেখা করতে চলে আসে। এই রাস্টির একটা বড় সড়ো ক্যাসিনোর আসর ছিল, আর সে মারাত্মক লেভেলের এক প্রফেশনাল জুয়ারি। ড্যানিয়ার তার আসরে বসার পর কিছু লোকের সাথে তার দেখা হয় এবং তারা পোকার খেলতে শুরু করলে কিছুক্ষণ পর রাস্টি এসে সেখানে যোগ দেয়। সবার সামনে সে আর ড্যানিয়েল একে অপরকে না চেনার ভান করলেও খেলা শেষেই তারা দুজনে একসাথে বসে পুরানো দিনের মতন আড্ডা দিতে থাকে। এবার ড্যানিয়েল রাস্টিকে তার মাস্টার প্ল্যানের ব্যাপারে সব খুলে বলে। তোমাদের তো নিশ্চয়ই আগে বলেছি যে ড্যানিয়েলের মতন প্রফেশনাল চোর জেল থেকে ছাড়া পাওয়ার পর শুধরানোর কথা না। যাক, এবার তার মাথায় খেলা করছিল আরো বড় ধরনের প্ল্যান। রাস্টিকে সে জানায় যে তার মাথায় লাস ভেগাসের সবচেয়ে বড় 3টা ক্যাসিনোতে ডাকাতি করার প্ল্যান সেট হয়ে গেছে। মানে চোর থেকে সোজা ডাকাতের পেশায় প্রমোশন পাওয়ার প্ল্যান সে একেবারে রেডি করে রেখেছিল। যাক, রাস্টি প্রথমে তার পার্টনার হতে না চাইলেও পরে আর্থিক লাভের কথা ভেবে সে রাজি হয়ে যায়। কিন্তু এত বড় মাস্টার প্ল্যান সামাল দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি এবং জনবল দরকার, আর তার জন্য দরকার একটা বড় সড়ো ইনভেস্টমেন্ট। এর জন্য তারা শিল্পপতি রুবেন থিকসফের সাথে দেখা করতে যায়। রুবেন প্রথমে তাদের এই কথা শুনে একদম হেসেই উড়িয়ে দেয়, কারণ লাস ভেগাসের এই ক্যাসিনোগুলোতে সিকিউরিটি এতটাই টাইট যে দুনিয়ার কারোর পক্ষে সেখানে ডাকাতি করা একদম অসম্ভব। এই ক্যাসিনোগুলোতে কি নেই? শখানেক ক্যামেরা, সেন্সার এবং ব্লন ভোল্টের সাথে মিলিটারি গ্রেডের অস্ত্র সমেত গার্ডের দল, যাদের চেহারা স্রোত দেখলে মানুষ ভয়ে প্যান্ট ভিজিয়ে দেয়। এত বছরে এদের হাত থেকে কোনো ক্যাসিনো ডাকাতি পালাতে পারেনি, বরঞ্চ তারা দরজার বাইরে আসার পর গার্ডদের হাতে ঠিকই মারা পড়েছে। তো বুঝতেই পারছো, এমন ক্যাসিনোতে ডাকাতি করতে যাওয়া আর নিজের মরণকে দাওয়াত দেওয়া প্রায় একই কথা। কিন্তু ড্যানিয়েল আর রাস্টির মতো ঘাড় তারা প্রফেশনাল চোরদের কাছে এটা স্রেফ একটা চ্যালেঞ্জই, তাই তারা তাদের প্ল্যানে অচল থাকে। কিন্তু রুবেন তাদের এই প্ল্যানে কোনোভাবে সামিল হতে চায় না। তাই সেখান থেকে যখন তারা চলে আসার জন্য রওনা দিচ্ছিল, তখন সে কৌতূহলবশত জিজ্ঞেস করে বসে যে তারা কোন কোন ক্যাসিনোতে ডাকাতি করতে যাচ্ছে। তখন ড্যানিয়েল আর রাস্টি জানায় তারা বেলজিও, দ্য মিরাজ এবং এমজিএম গ্র্যান্ড নামে 3টা ক্যাসিনোতে ডাকাতি করতে চলেছে। এই কথা শোনার পরে তো রুবেনের চোখ কেমন যেন চকচক করে ওঠে, কারণ এই ক্যাসিনোগুলো ছিল তার বিজনেস রাইভাল টেরি বেন্ডিকের। এই লোকের জন্যই সে নিজের ক্যাসিনো বিজনেস পর্যন্ত দাঁড় করাতে পারেনি। এখন প্রথমে ক্যাসিনো ডাকাতে ফান্ডিং করতে না চাইলেও পরে বেন্ড্রিকের ক্যাসিনোর নাম শুনে সে এক লাফে রাজি হয়ে যায়, আর তার কাছ থেকে ফান্ডিং এর আশ্বাস পেয়ে ড্যানিয়েল আর রাস্টি তাদের ডাকাতির জন্য লোক জোগাড় করতে শুরু করে। এবার প্রতিটা কাজকে তারা আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে তার জন্য শহরের সবচেয়ে বেস্ট লোকদেরকে হায়ার করতে শুরু করে। এই লোকদের মধ্যে প্রত্যেকেই ছিল সাইকো এবং ফুর্তিবাজ স্বভাবের। তাদের কাজের ধরন দেখলে তোমার হাসি আসতে বাধ্য। সবার আগে তারা বেলাজিও ক্যাসিনোতে ওয়েটারের কাজ করা ফ্র্যাঙ্ক কার্লটনের সাথে হাত মিলিয়েছিল। ড্যানিয়েলকে আমরা এর সাথে দেখা করে রাস্টির খোঁজ নিতে দেখেছিলাম, আর এই ফ্রাঙ্কোই তাদের বিশাল এই ডাকাতিতে সাহায্য করবে।
এবার ডাকাতি শুরু করার আগে তারা ভার্জিল এবং টার্ক নামে দুজন মেকানিক ভাইকে হায়ার করে। এরা যে কোনো ধরনের চুরি ডাকাতির মিশনে মেকানিক এবং ড্রাইভার হিসেবে কাজ করতে উস্তাদ। এরপর একে একে তারা সার্ভেলেন্স এক্সপার্ট লিভিংস্টোন, পুরাতন চোর সিউল এবং জিমন্যাস্টিক এক্সপার্ট ইয়ানকে হায়ার করে নেয়। এদের প্রত্যেকে যে কোনো ডাকাতির জন্য বেস্ট ক্রু। তাদের সবাইকে হায়ার করার পর তারা অ্যামিনিশনের দিকে মনোযোগ দেয়। এর জন্য তখন অ্যামিনিশন এক্সপার্ট বেশারের নাম আসে তাদের মাথায়। বেশার নিজেই তখন একটা ব্যাংক ডাকাতি করতে ব্যস্ত ছিল। তার এক্সপ্লোসিভ দিয়ে ব্যাংকের ভোল খোলার স্টাইল দেখলে যে কারোর মাথার হুঁশ একদম উড়ে যাবে। এই টেকনিক ব্যবহার করে সে ভল্ট খুলতে পারলেও তার লোকেরা সিকিউরিটি অ্যালার্ম ঠিকভাবে বন্ধ করতে পারেনি। তাই তো ভল্টে ঢোকার সঙ্গে সঙ্গে প্রচন্ড জোরে সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠলে পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায়। কার ধরে তাকে বের করার সময় হঠাৎ সেখানে রাস্টি এসে হাজির হয়। সে পুলিশ অফিসারদের কাছে নিজেকে ফায়ার আর্মস ডিপার্টমেন্টের অফিসার বলে পরিচয় দিয়ে একটা ফেক আইডি কার্ড দেখায়। এরপর পুলিশ অফিসারদের অন্যত্র পাঠিয়ে দিয়ে সে নিজেই বেশারকে হ্যান্ডেল করার ভান করে, কিন্তু পরক্ষণে পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটা এক্সপ্লোশন ঘটিয়ে তারা সেখান থেকে ভেগে যায়। তারা দুজনে কিন্তু একে অপরকে আগে থেকেই চিনত, আর রাষ্ট্রীয় প্ল্যান শোনার পরে তার কথায় সে লাফিয়ে রাজি হয়ে যায়। এভাবেই তারা 7 জন লোককে হায়ার করে নেয়, যাদের প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে এক্সপার্ট ছিল। সবশেষে লাইনাস নামের এক প্রফেশনাল পকেট মার্কেও নিজেদের দলে তারা ভিড়িয়ে নেয়। হায়ার করা 8 জন সহ ড্যানিয়েল, রাস্টি আর রুবিন মিলে হয়ে যায় মোট 11 জনের টিম। আর এবার এই সবাই মিলে তারা লাস ভেগাসে রুবেনের বাড়িতে এসে ওঠে। রাতের বেলায় ড্যানিয়েল সবাইকে ডেকে তাদের কাজের ব্যাপারে ব্রিফ করতে শুরু করে। বেলাজিও, দ্য মিরাজ এবং MGM গ্র্যান্ড লাস ভেগাসের অন্যতম বড় 3টা ক্যাসিনো। নেভাডা গেমিং কমিশনারের রুলস অনুসারে প্রত্যেকটা ক্যাসিনোতে যতগুলো গেমিং চিপ দিয়ে খেলা হয় ঠিক একই মূল্যের ক্যাশ টাকাও সেখানে থাকতে হবে। যারা আমার আগে এক্সপ্লেন করা 24/1 ক্যাসিনো রিলেটেড মুভি দেখেছো তারা নিশ্চয়ই জানো যে ক্যাসিনোতে খেলার সময় এক ধরনের চিপ ব্যবহার করতে হয়। যাই হোক, 3 ক্যাসিনো মিলে যে পরিমাণ চিপ দিয়ে প্রতিদিন সেখানে খেলা হয় তার মূল্য কমপক্ষে $70 থেকে $80 মিলিয়ন। তবে কিছুদিন পরে এই ক্যাসিনোর কাছেই একটা বড় বক্সিং ম্যাচ রয়েছে, আর এমন দিনে এই ক্যাসিনোগুলো তাদের পিকে থাকে। অর্থাৎ সেদিন প্রায় $150 মিলিয়ন ট্রানজেকশন হতে পারে এই ক্যাসিনোগুলোতে। আর এই $150 মিলিয়ন রাখা থাকবে বেলাজিওর গ্রাউন্ড ফ্লোরে 200 ফিট নিচে থাকা বিশাল এক ভল্টে। $150 মিলিয়ন কথা শুনে সবার চোখ যেন চকচক করে ওঠে। কিন্তু এই টাকা যে ছেলের হাতের মোয়ানা সেটা ড্যানিয়েলের কণ্ঠ শুনে বোঝা যায়। সে বলতে থাকে সেখানকার সিকিউরিটি সিস্টেমগুলো মারাত্মক লেভেলের করা। ক্যাসিনোতে ঢোকার পর অনেকগুলো দরজা এবং লোহার গ্রিলের মতন কিছু অংশ পার করে যেতে হয়, যেগুলোকে বলা হয় ক্যাসিনো কেজ। এই দরজাগুলোর প্রত্যেকটাই পিন কোডের মাধ্যমে খুলতে হয়, আর এই পিন কোডগুলো প্রতি 12 ঘন্টা পর পর অটোমেটিক ভাবে চেঞ্জ হতে থাকে। দরজাগুলো পার করার পরে একটা এলিভেটরে করে তাদেরকে নিচে নামতে হবে। এই এলিভেটর শুধুমাত্র ক্যাসিনোর মালিক বেন্ড্রিক এবং তার চিফ সিকিউরিটি অফিসার এবং ম্যানেজারের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খোলা সম্ভব। আর যদি কেউ ফিঙ্গারপ্রিন্ট বাইপাস করে এলিভেটরকে ম্যানুয়ালি নিচে নামানোর চেষ্টা করে তাহলে মোশন সেন্সরের মাধ্যমে অটোমেটিকলি সেটা জ্যাম হয়ে যাবে। যদি এলিভেটর করে নিচে নামা যায় তাহলে বাকি কাজটা মোটামুটি সহজ। এরপর জাস্ট ভল্টের সামনে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা 2 জন গার্ডকে মারতে হবে আর কি। আর এরা কিন্তু টপ ট্রেন গার্ড। এই গার্ডদের যদি মারতে পারা যায় তবে তারপরে তোমাকে পৃথিবীর অন্যতম সিকিউর ভল্টটা খুলতে হবে। আর এতক্ষণ যা বললাম এই সব কিছু করার জন্য সবার আগে তোমাকে ক্যাসিনোর সমস্ত সার্ভেলেন্স সিস্টেমকে অফ করতে হবে। আর যদি সবকিছু করার পর তুমিও ভল্ট খুলতে পারো তাহলে তোমাকে চিন্তা করতে হবে তুমি কিভাবে এই $150 বিলিয়ন বিশাল অ্যামাউন্টের ক্যাশ টাকা নিয়ে বাইরে আসবে। মানে এ যেন পুরোই আনরিয়ালিস্টিক টাস্ক। তবুও $150 মিলিয়ন অঙ্কটায় সবার জন্য একটা ইম্পসিবল কাজ করার মোটিভেশন। এবার সবকিছু ব্রিফ করার পর ড্যানিয়েলের নির্দেশনায় তাদের ডাকাতির প্রিপারেশন শুরু হয়ে যায়। এখন এত বড় ডাকাতির জন্য অনেক সময় ধরেও প্রস্তুতি নিতে হবে, তাই না? তাই প্রথমে ড্যানিয়েল তাদের সবাইকে ক্যাসিনোর ভিতরে গিয়ে সমস্ত গার্ডদের উপরে নজর রাখতে বলে। গার্ডদের নাম, তাদের চলাফেরা, কে কোথায় থাকে, কখন তারা কি খায়, কি করে, এই সব ডিটেলস। এরপর রাস্টি এক নর্তকী মহিলার সাহায্যে একজন গার্ডের পাঞ্চ কার্ড চুরি করতে সক্ষম হয়। এই কার্ড দিয়ে তারা লিভিংস্টোনকে মেইনটেনেন্স কর্মী ড্রেস পরিয়ে ক্যাসিনো সার্ভেলেন্স রুমে পাঠায়, যাতে সে সেখানকার তারগুলোতে একটা চিপ বসিয়ে আসে। এবার এই চিপের সাহায্যে ক্যাসিনোর ভিতরে সব সিকিউরিটি ক্যামেরাকে তারা রুবেনের বাড়িতে বসে নিয়ন্ত্রণ করতে পারত। তাই লিভিংস্টোনও কার্ড পাঞ্চ করে সার্ভেলেন্স রুমের দরজা খুলতে সক্ষম হয় এবং সেখানে সফলভাবে চিপটা বসিয়ে আসে। ওই চিপ বসানোর সাথে সাথে রুবেনের বাড়িতে বসে ক্যাসিনোর ভিতরে সব সিসিটিভি ফুটেজ দেখতে থাকে ড্যানিয়েল আর রাস্টি। তবে লিভিংস্টোন ফিরে আসার সময় তার সাথে একটা গার্ডের দেখা হয়ে যায়।
স্বাভাবিকভাবেই সে দরজা খুলতে যায়, কিন্তু হঠাৎ পিছন থেকে ওই গার্ড তাকে ডাকতে শুরু করলে সে ভীষণ ভয় পেয়ে গিয়ে দ্রুত বেরিয়ে যেতে চায়। তবে গার্ড এসে তার হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে যে এটা আপনি ফেলে এসেছিলেন। মানে তাড়াহুড়ো করে সে নিজের ফোনটাকে সেখানে ফেলে আসতে যাচ্ছিল। অন্যদিকে রুবেনের বাড়িতে বসে সিসিটিভি ফুটেজে এই দৃশ্য দেখে ড্যানিয়াল আর রাষ্ট্রিত্ব আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড়। তবে ভালোই কাজ শেষ হওয়ায় লিভিংস্টোন রুবেনের বাড়িতে নিরাপদে ফিরে আসে। অন্যদিকে ড্যানিয়াল ব্যাশারকেও এই ক্যাসিনোর পাওয়ার সাপ্লাই দেখে আসতে বলেছিল, কারণ ডাকাতির রাতে তাদেরকে এই পাওয়ার সাপ্লাইটা কাট করতে হবে। এছাড়াও লাইনাসকেও তারা বেলুনওয়ালার ছদ্মবেশে ক্যাসিনোর ভিতরে তদারকি করতে পাঠায়। ফাইনালি সব কাজ শেষ হয়ে যাওয়ার পর এবার তাদের প্রিপারেশনের সবচেয়ে বড় টাস্ক, ড্যানিয়াল সবাইকে নিয়ে বেলজিওর ভোল্টের মতন হুবহু একটা রেপ্লিকা ভোল্ট তৈরি করার কাজে লেগে পড়ে। আসল ভোল্ট খোলার আগে এই ভোল্টটা খুলে তাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে। তাই যখন সবাই ভল্ট তৈরির কাজে ব্যস্ত ছিল, ঠিক সেই সময়টায় রাস্টি চলে যায় লাইনাসের কাছে। লাইনাস বেশ কিছুদিন ধরে বিভিন্ন বেশে ক্যাসিনোর ভিতরে ঢুকে নজর রাখছিল। রাস্টি তার কাছ থেকে জানতে পারে যে বেন্ড্রিক খুবই সচেতন আর স্ট্রিক্ট লোক। প্রতিদিন সে তার ক্যাসিনোতে এসে ম্যানেজারের কাছ থেকে সমস্ত হিসাব বুঝে নেয়। এছাড়াও ক্যাসিনোর সব গার্ডকেও সে ভালোভাবে চেনে। যেসব হাই প্রোফাইলের লোকেরা ক্যাসিনো খেলতে আসে তাদের সাথেও সে দেখা করতে যায়। আর যদি কেউ কখনো তার পিছনে লাগে তাহলে সে তার 3 পুরুষের সর্বনাশ না করা পর্যন্ত থামে না। একবার ক্যাসিনোতে চুরি করার অপরাধে তার এক কর্মচারীকে ফ্যামিলি সহ সে পথে বসিয়েছিল। তবে এই বেন্ড্রিকের একটাই উইকনেস, বড় বড় বিলিনিয়ারদের মতন তার উইকনেসও একজন নারী। তবে লাইনাস তার নামটা এখনো পর্যন্ত জানতে পারেনি, কিন্তু রাস্টি তাকে এক নজর দেখে বলে যে তার নাম টেসি। কিন্তু টেসিকে সে চেনে কি করে? যাক, পরের সিনে আমরা তার উত্তর পেয়ে যাই। ড্যানিয়ালকে রাস্টি এক পাশে নিয়ে গিয়ে বলে যদি এই প্ল্যানটা ট্রেসের জন্য হয় তাহলে সে আর তার সাথে নেই। এখান থেকে আমরা জানতে পারি যে ট্রেস আসলে ড্যানিয়ালের সেই এক্স ওয়াইফ, আর এখানে সে বেন্ড্রিকের প্রেমিকা। ড্যানিয়ালও স্বীকার করে নেয় যে হ্যাঁ, বেন্ড্রিককে লুটে নেওয়ার পিছনে ট্রেস একটা কারণ। তবে সে ইমোশনকে সাইডে রাখতে জানে, আর এই প্ল্যান পুরোপুরি বাস্তবায়ন হওয়ার আগে সে কোনো ধরনের বোকামি করবে না। এদিকে প্রথমবারের মতন আমরা পর্দায় বেন্ড্রিককে দেখতে পাই। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সে একজন বিলিনিয়ার। তার বর্তমান প্রেমিকা ট্রেস একটা জাদুঘরের কিউরেটর। জাদুঘরে তার সাথে দেখা করার পর ট্রেসকে রাতে দেখা করার অফার দিলে সেও রাজি হয়ে যায়। রাত্রেবেলা সে যখন রেস্টুরেন্টে বসে বেন্ড্রিকের জন্য অপেক্ষা করছিল, তখনই কেউ একজন এসে তার কাঁধে হাত রাখে। তবে সেই লোকটা বেন্ড্রিক নয়, বরং তার স্বামী ড্যানিয়াল। ট্রেস তাকে দেখা মাত্রই সেখান থেকে চলে যেতে বলে। ড্যানিয়াল তার কাছে অতীতের জীবনের জন্য ক্ষমা চেয়ে তাকে ফিরে আসতে বলে, কিন্তু তাতে ট্রেসের মন একেবারেই গলে না এবং সে সব জানিয়ে দেয় যে সে এখন বেন্ড্রিকের সাথে আছে। ট্রেস তাকে বলে যে সে জানে না সে কি করছে, কারণ বেন্ড্রিক এসে তাকে দেখতে পেলে কেলেঙ্কারি হয়ে যেতে পারে। কিন্তু ড্যানিয়াল আসলে ভালো করেই জানতো যে সে কি করছে। এই সময়টাতেই সাউল একজন বিজনেসম্যানের ছদ্মবেশ নিয়ে বেন্ড্রিকের সাথে তার ক্যাসিনোতে দেখা করতে গিয়েছিল। এর জন্য আগে থেকে ড্যানিয়াল তাকে স্যুট টাই পরিয়ে বডিগার্ড সমেত একবারে বিলিনিয়ারের মতন গেট আপ করে রেডি করে রেখেছিল। আর সিউলো ক্যাসিনোতে পৌঁছানোর পর ম্যানেজারের কাছে নিজেকে লাইম্যান জার্গান নামের একজন আর্মস ডিলার হিসেবে পরিচয় দিয়ে সরাসরি বেন্ড্রিকের সাথে দেখা করতে চলে যায়। ম্যানেজার বেন্ড্রিককে ব্যাপারটা জানালে সে যখন সিউলের সাথে দেখা করতে যায়, তখন সিউলো পারফেক্ট রাশিয়ান উচ্চারণের সাথে কথা বলতে থাকে। সে জানায় যে তার কিছু মূল্যবান জুয়েলারি সহ একটা ব্রিফকেস কয়েকদিনের মধ্যে লাস ভেগাসে এসে পৌঁছাবে। ব্রিফকেসে যে হিরেগুলো থাকবে সেগুলো খুবই মূল্যবান, তাই সেগুলো রাখার জন্য কোনো সিকিউর জায়গা দরকার। তখন বেন্ড্রিক ব্রিফকেসটাকে সেফ হাউসে রাখার অফার দেয়, কিন্তু সিউল বলে সেফ হাউসের মতন কম সিকিউরিটি জায়গায় তার এই জিনিস রাখা চলবে না, তার আরো বেশি হাই সিকিউরিটি সমৃদ্ধ জায়গা দরকার। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে সিউল আসলে কিসের ইঙ্গিত করছে। আসলে সে চাইছিল বেন্ড্রিক ব্রিফকেসটাকে তার ক্যাসিনো ভল্টে রাখতে রাজি হোক, কিন্তু মূল্যবান জিনিসের বদলে সেই বক্সগুলোতে করে ভল্টে কি জিনিস পাঠানো হবে তা তোমরা একটু পরে দেখতে পাবে। যাক, সিউল আর বেন্ড্রিকের এই ডিসকাশন শেষ হওয়ার পর বেন্ড্রিক ট্রেসের সাথে দেখা করতে চলে যায়। সেখানে ট্রেসের সাথে ড্যানিয়ালকে বসে থাকতে দেখলে ট্রেস তাকে নিজের এক্স হাজবেন্ড বলে পরিচয় দেয়। বেন্ড্রিক ড্যানিয়ালের জেলে যাওয়ার ব্যাপারটা জানতো, আর সেটা নিয়ে তাকে খোঁচাও দিতে শুরু করে। তবে ড্যানিয়াল তাতে রেগে না গিয়ে নিজের মাথা কুল রাখে। এরপর তার সামনে তারা দুজনে প্রেম আলাপ শুরু করলে সেখান থেকে ড্যানিয়াল চলে যায়। এখন কাটা গায়ে কি আর নুনের ছিটা সহ্য হয় বলো? তবে এর জবাব কিন্তু ড্যানিয়াল খুব শীঘ্রই দিতে চলেছে। রুবেনের বাড়িতে ক্যাসিনোর ভল্ট রুমের একটা অবিকল রিপ্লেকা তৈরি করার পর সে তার ক্রুদেরকে নিয়ে সেখানে প্র্যাকটিস শুরু করে দেয়। ক্যাসিনোর ভিতরে টাকার বক্সে করে আস্ত জিমন্যাস্টিক ইয়ানকে পাঠিয়ে তার মাধ্যমে ভিতর থেকে ভল্টের দরজা খোলার প্ল্যান আগে থেকে করা হয়েছিল।
ইয়ানও প্র্যাকটিসের সময় তার কারিশমা দেখিয়ে প্রমাণ করে যে এই কাজের জন্য সে একদমই পারফেক্ট। তবে এই প্র্যাকটিস সেশনের মধ্যেই হঠাৎ গায়ে নোংরা মাখা অবস্থায় বেশার এসে হাজির হয়। ড্যানিয়েল তাকে পাওয়ার সাপ্লাই চেক করতে পাঠিয়েছিল, তাই আন্ডারগ্রাউন্ড টানেলে ঢুকে তার এই অবস্থা। যাক, সে জানায় যে পাওয়ার সাপ্লাইকে তাদের উড়িয়ে দেওয়ার কথা ছিল তাতে আজকে কোনো একটা গন্ডগোল হয়ে গেছে, আর ক্যাসিনোর লোকেরা ইলেকট্রিশিয়ানদেরকে সেটা মেরামত করার চেষ্টা চালাচ্ছে। এই লাইনগুলো আলাদা আলাদাভাবে সেট করা থাকায় এগুলোকে বিচ্ছিন্ন করা খুবই কঠিন। তবে তার মাথায় আরো একটা মতলব আছে, যদি কোনোভাবে একটা পিঞ্চ ডিভাইস এসে ইলেকট্রোম্যাগনেটিক পালস পাঠানো যায় তাহলে 30 সেকেন্ডের জন্য পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেওয়া সম্ভব। এখন এতটুকু সময়ের মধ্যে তাদেরকে ভিতরে ঢুকে পড়তে হবে। বেশারের কাছ থেকে সেটার ব্যাপারে জানার পর রাস্টি আর ড্যানিয়েল কয়েকজনকে সাথে নিয়ে ডিভাইসটা চুরি করতে যায়, আর সফলভাবে তারা সেটাকে চুরি করতেও সক্ষম হয়। কিন্তু বিল্ডিং এ ঢোকার আগে তারা লান্সকে ভিতরে রেখে এসেছিল। এদিকে গাড়ির সামনে সিটে বসে থাকা ভার্জিল আর টার্ক মারামারি শুরু করে দিলে লায়ন্স বিরক্ত হয়ে গাড়ি থেকে বেরিয়ে বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। ড্যানিয়েল তার দলবল নিয়ে পিনস চুরি করে আনার পরে লায়ন্সকে না দেখতে পেয়ে চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে লায়ন্স ওই বিল্ডিং এরই দোতলায় দৌড়াচ্ছে, কারণ কিছু লোক তাকে তাড়া করছে। ড্যানিয়েল দ্রুত তাদের ভ্যানটাকে পিছনে নিতে বলে, আর লায়ন্সও সুযোগ বুঝে বিল্ডিং এর জানলা ভেঙে ছাদের উপরে লাফ দেয়। এরপর তাদেরকে ভেতরে ঢোকাতে গিয়ে ইয়ান আবারও হাতে ব্যথা পেয়ে বসে। মানে এই টিমের এক একজন যেন পুরোই কমেডি সার্কাস। যাই হোক, কোনোভাবে তারা পিনস চুরি করে রুবেনের বাড়িতে ফেরার পর আর এক দুঃসংবাদ পায়। লিভিংস্টোন ড্যানিয়েলকে জানায় যে বেন্ড্রিক তাকে রেড ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত করেছে, অর্থাৎ ক্যাসিনোতে ঢোকা মাত্রই তার উপরে নজর রাখার জন্য সে লোক লাগিয়ে দিয়েছে। তখন রাস্টি বলে ওঠে এইসব তারই দোষ, কেননা সে বোকার মতন ট্রেসের সাথে দেখা করতে গিয়েছিল। এখন এই প্ল্যান তার জন্য ভেস্তে যেতে চলেছে, তাই এই প্ল্যান থেকে সে পুরোপুরি বাদ। সব কন্ট্রোল এখন রাস্টির হাতেই থাকবে। কিন্তু ক্যাসিনোতে ঢোকার পর ভল্টের এক্সপ্লোসিভ ট্রিগারটা ড্যানিয়েলেরই চাপার কথা ছিল। ইয়েন সেটা করতে রাজি হয়ে গেলে তার প্রয়োজনও ফুরিয়ে যায়, তাই ড্যানিয়েল নিজেও এই কথার বিরুদ্ধে তেমন কিছু বলতে পারে না। অবশেষে ক্যাসিনোর ডাকাতির এই রাতটা চলে আসে। সেই রাতে বক্সিং ম্যাচ শুরু হওয়ার আগে ভার্জিল এবং টার্ক লাইম্যানের বেশ ধরে থাকা সিউলের ব্রিফকেসটা নিয়ে আসে। বেন্ড্রিক এতটাই স্ট্রিক আর কেয়ারফুল ছিল যে সে সিউলকে লিটারালি হাত করা পরিয়ে তার সাথে ভল্টে নিয়ে যায়। এরপর ভল্টে যাওয়ার পথে দূর থেকে একজন সিউলকে দেখে চিনে ফেলে এবং তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু সবাই ভাবে যে এই লোকটা একটা পাগল। আর সিউলের সিকিউরিটি বেশে থাকা দুই টিমমেট তাকে বাইরে নিয়ে যায়। এরপর ভল্টে গিয়ে তার ব্রিফকেসটা স্ক্যান করার পর 4টা সবুজ হিরে ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এরপর বেন্ড্রিক তাকে বলে, যেহেতু আপনার ব্রিফকেসে ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি তাই এটা আমি আমার ভল্টে রেখে দিতে রাজি, কিন্তু আপনাকে আমি ভিতরে ঢুকতে দেব না, কারণ আপনাকে আমি একেবারে বিশ্বাস করি না। তার জায়গায় বেন্ড্রিক ব্রিফকেসটা নিজের ম্যানেজারের মাধ্যমে ভিতরে পাঠানোর ব্যবস্থা করে। এই ব্রিফকেসটাকে ভিতরে রেখে বেরিয়ে আসার পথে হঠাৎ অফিসারের বেশে থাকা লায়ন্স এসে বেন্ড্রিকের কাছে নিজেকে নেভাডা গেমিং কমিশনের একজন অফিসার বলে পরিচয় দেয়। এদিকে বেন্ড্রিক ভল্টে থাকার সময় তার এক গার্ডের কাছ থেকে জানতে পেরেছিল যে ড্যানিয়েল তার ক্যাসিনোতে এসে ঘোরাঘুরি করছে, তাই সে তার পিছনে দুজন লোক লাগিয়ে দেয়। অন্যদিকে লায়ন্স তার সাথে কথা বলার সময় রাস্টি ইয়ানকে ট্রাঙ্কে করে ভিতরে পাঠানোর ব্যবস্থা করতে থাকে। এখানে ইয়েন একজন জিমনাস্টিক হওয়াতে সে সহজে ট্রাঙ্কের ভিতরে ঢুকে যায়। ওদিকে গেমিং অফিসারের ছদ্মবেশে থাকা লায়ন্স বেন্ড্রিককে জানায় যে তার ক্যাসিনোতে একজন সাজাপ্রাপ্ত আসামি ভুয়া নাম দিয়ে চাকরি করছে। রেমন নামে চাকরি করা এই লোকটার আসল নাম হচ্ছে ফ্র্যাঙ্ক কার্টন। কিন্তু ওয়েট, ফ্র্যাঙ্ক না তাদের দলের লোক? তাহলে তাকে ধরিয়ে দেওয়ার কারণ কি? এটা একটু পরে জানতে পারবে, আর জানার পর তোমার মাথার হুঁশ একদম উড়ে যাবে। লায়ন্স বেন্ড্রিকের সাথে কথা বলার সময় ফ্র্যাঙ্ক হঠাৎ ভীষণ রেগে গিয়ে তার উপরে চড়াও হতে চায়, আর লায়ন্সও তাকে এড়ানোর জন্য এক পাশে সরে যায়, আর এরই মধ্যে সে তার আসল কাজটা করে ফেলে। তোমরা তো আগেই জেনেছো যে লায়ন্স একজন পকেটমার ছিল, আর সে এবার বেন্ড্রিকের পকেটে থাকা পরবর্তী 12 ঘন্টার সিকিউরিটি কোডের কাগজটা নিয়ে নেয়। আর এর জন্যই ফ্র্যাঙ্ককে ধরিয়ে দেওয়ার এই নাটকটা তারা করেছিল। ভাইরে ভাই, এ যেন পুরো মানি হাইস্ট লেভেলের প্ল্যান। যাই হোক, বেন্ড্রিক কিন্তু ফ্র্যাঙ্ককে তেমন কিছুই করে না, সে জাস্ট তার ম্যানেজারের মাধ্যমে তাকে চাকরি থেকে বের করে ক্যাসিনোর বাইরে পাঠিয়ে দেয়। এদিকে বেন্ড্রিক বিজি থাকার সুযোগে ভার্জিল আর টার্কো তাদের কাজটা সেরে নেয়। ক্যাসিনোর ক্যাশ সাপ্লাইয়ের ছদ্মবেশ ধরে তারা টাকার ট্রাঙ্কে ভল্টের গার্ডদের কাছে নিয়ে যায়। এখন এই ট্রাঙ্কের ভিতরে কিন্তু ইয়েন লুকিয়ে আছে।
এখন এই ভুয়া ওয়ার্কারদের তো আর কোনো আইডি কার্ড থাকবে না, তাই গার্ডরা তাদের আইডি কার্ড দেখতে চাইলে তারা বলে যে কার্ড তারা বাসায় ফেলে এসেছে, আর এর জন্য তারা দুজনে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। এখানে গার্ড তাদের উপর বেশি সন্দেহ না করে ট্রাঙ্কটাকে ভিতরে নিয়ে চলে আসে। আর এদিকে আগে থেকে ক্যাসিনোতে বসে থাকা ড্যানিয়েল হঠাৎ ট্রেসের কাছে চলে আসলে ট্রেস তাকে বলে যে আমি বুঝে গেছি, তোমার নিশ্চয় কোনো মতলব আছে, যদি উল্টাপাল্টা করার কিছু চেষ্টা করো তাহলে খুব বিপদে পড়বে। কিন্তু ড্যানিয়েল তাকে বলে যে সে শুধু তাকে বিদায় জানাতে এসেছে। এই কথা বলে সে তাকে একটা কিস করে বসে। আর এই দৃশ্য দেখে পিছনে লেগে থাকা দুজন তাকে বেন্ড্রিকের সাথে দেখা করাবে বলে অন্য আরেকটা রুমে নিয়ে যায়, কিন্তু অদতে তারা সেখানে তাকে ধোলাই দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। আর এই ধোলাই দেওয়ার জন্য সেখানে রেডি ছিল গাট্টা গোট্টা এক লোকটা ওই দুজন গার্ডের সামনে তার মুখে কষে এক ঘুষি মারে। কিন্তু গার্ডরা যখন তাকে মার খাওয়ার জন্য রেখে চলে যায় তখন ওই লোকটা বলে বসে যে সরি ভাই, আমি একটু জোরেই মেরে দিয়েছি। মানে এই লোকটাও আগে থেকে ড্যানিয়েল কিনে রেখেছিল। এখন এই লোক তাকে সোজা এলিভেটরের উপরের অংশে নিয়ে যায়। ড্যানিয়েল আর দেরি না করে লিফটের উপরের অংশে উঠে পড়ে। এদিকে এই সময়টায় লাইন্স একে একে সব সিকিউরিটি ডোর পাস করে এলিভেটরের কাছে এসে পড়ে। ঠিক সেই মুহূর্তেই এক গার্ড তাকে সিসিটিভিতে দেখে সন্দেহ করে বসে, কিন্তু এদিকে আবার সিউল তার খেলা দেখাতে শুরু করে। অনেকক্ষণ ধরে তাকে ভল্টের ভিতরে রাখা ব্রিফকেসের ছবিটা দেখানো হচ্ছিল, আর সিউলও কেমন যেন হাঁসফাঁস করার ভান করছিল। যেই সময়টায় গার্ড লাইন্সকে সিসিটিভি ফুটেজে দেখে ফেলে ঠিক তখনই সিউল হার্ট অ্যাটাক করার ভান করে নিচে পড়ে যায়। এই কারণে সবার মনোযোগ মনিটর থেকে সরে গিয়ে তারা ডাক্তার ডাকতে শুরু করে। আর এই সুযোগেই লিভিংস্টোন পুরো সিসিটিভিতে পুরাতন এক ফুটেজ চালিয়ে দেয়, কারণ আগে থেকে তার হাতে ক্যাসিনোর সমস্ত সিসিটিভির কন্ট্রোল ছিল। কি এবার বুঝতে পারছো তো সিউল কেন এই হার্ট অ্যাটাকের ভং ধরেছিল? ভাইরে ভাই, কি লেভেলের মাস্টার প্ল্যান না সাজিয়েছে এরা। এরপরে কাণ্ড দেখলে তোমরা আরো বেশি চমকে যাবে। সিউলকে দেখার জন্য যে ডাক্তারকে দেখা হয়েছিল সে ছিল রাস্টি। সে এসে কিছুক্ষণ সিউলের বুকে চাপাচাপি করার পর তাকে মৃত ঘোষণা করে। আর এরপর ছদ্মবেশে থাকা ভার্জিল আর টার্কের সাহায্যে সে তাকে বাইরে নিয়ে যায়। এই মোমেন্ট দেখে আমি আর আমার হাসি দমিয়ে রাখতে পারিনি। যাক, এদিকে লাইন্স এলিভেটরের ঢাকনা খুলে সেখানে ড্যানিয়েলকে বসে থাকতে দেখে পুরোই চমকে যায়। এরপর সে বুঝতে পারে যে রাস্তির সাথে তার ঝগড়া আসলে কেবলই একটা ভং ছিল। এদিকে লাইন্স আর ড্যানিয়েল লিফটের বাইরের দিকে দড়ি লাগিয়ে সেখান থেকে ঝুলে পড়ে। এরপর তারা লিভিংস্টোন এবং বেশারকে সিগন্যাল দেয়। বেশার আগে থেকে তার পিঞ্চ ডিভাইসটা নিয়ে রেডি ছিল, তাই সিগন্যাল পাওয়া মাত্রই সে তার ডিভাইসটা চালু করে দেয়। আর মুহূর্তে একটা ছোটখাটো বিস্ফোরণে বিশাল ম্যাগনেটিক পালস জেনারেট হয় এবং 30 সেকেন্ডের জন্য পুরো লাস ভেগাসেরই ইলেকট্রিসিটি চলে যায়। ঠিক এই সময়টাতে বেন্ড্রিক ট্রেসিকে নিয়ে সেই বক্সিং ম্যাচ দেখা ব্যস্ত ছিল। তার কোনো খবরই ছিল না যে ক্যাসিনোর ভিতরে কি কাণ্ড চলছে। এদিকে অন্ধকারের সুযোগে লাইন্স আর ড্যানিয়েল উপর থেকে লাইট স্ট্রিপ নিচে ফেলে দিয়ে সেই আলোতে দড়ির সাহায্যে নিচে নেমে পড়ে। আর পরক্ষণে 30 সেকেন্ডের মাথায় ইলেকট্রিসিটি আবারও এসে পড়ে, কিন্তু কাজটা ততক্ষণে হয়ে গেছে। লাইন্স আর ড্যানিয়েল এখন ক্যাসিনোর কেজের ভিতরের ভল্টের সামনে, কিন্তু তখনও সেখানে দুজন গার্ড ছিল, কিন্তু তারা এবার সহজেই তাদেরকে এক ধরনের ডিভাইস দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর তাদেরকে সরিয়ে নিয়ে তারা দরজার সামনে চলে আসে। এখন এই ভল্টের ভিতরেও আরো একটা ভল্ট ছিল যার ভিতরে আসলে টাকা থাকতো, আর বাইরের দিকের অংশে থাকতো মূল্যবান জিনিস। সিউলের ব্রিফকেসটাও ঠিক সেখানে ছিল। এলিভেটরের পথ দিয়ে সেই পার্টে নামার পর ড্যানিয়েল ব্রিফকেসটাকে তুলে নিয়ে হীরাগুলোকে বের করে নেয়। এরপর সে দরজার বাইরে হাত দিয়ে জোরে একটা বাড়ি মারে। এবার দরজায় বাড়ি দিতে ভিতরে আগে থেকে বসে থাকা ইয়েন এক লাফে দরজার দিকে চলে যায়। এরপর সে দরজায় বাড়ি মেরে মেরে সিগন্যাল দিতে থাকে যে কোথায় এক্সপ্লোসিভ লাগাতে হবে। এখন এই এক্সপ্লোসিভ গুলো কোথা থেকে এলো তাকে তোমরা ধরতে পেরেছো? যদি ধরতে না পারো তাহলে বলে রাখি, এগুলোই আসলে সেই ব্রিফকেসে রাখা হিরেগুলো। ভাইরে ভাই, আর কত মাস্টার প্ল্যান দেখবো এই মুভিতে, মানে লিটারেলি পুরো মাথা ঘুরিয়ে দেওয়ার মতন। এবার বাইরে থেকে ইয়েনের বাড়ি মারার শব্দ শুনে ড্যানিয়েলও ভল্টের দরজায় এক্সপ্লোসিভ লাগাতে থাকে। এরপর লাগানো শেষ হয়ে গেলে সে পকেট থেকে টিগার বের করে একটা চাপ দেয়, কিন্তু এর মধ্যে ইয়েন আবার তার ব্যান্ডেজ পেঁচানো হাতটা দরজায় আটকে বসেছিল। লিভিংস্টোন এই দৃশ্য মনিটরে দেখতে পেয়ে ড্যানিয়েলকে বারবার ট্রিগার চাপতে নিষেধ করে, কিন্তু সেটা তার কান পর্যন্ত পৌঁছায় না।
কারণ এই বদ্ধ জায়গায় কোনো সিগন্যালই পাস হচ্ছিল না। ড্যানিয়ার ট্রিগার টানতে গেলে যদি বিস্ফোরণ হয় তাহলে ইয়েনেরও উড়ে যাওয়ার কথা, কিন্তু অবাক করার ব্যাপার হলো যে ট্রিগার টানার পরেও কোনো ধরনের বিস্ফোরণ হয় না। আসলে সে ট্রিগার ডিভাইসের ভিতরের ব্যাটারিটা লাগাতেই ভুলে গিয়েছিল। যাক, ব্যাটারি লাগিয়ে ট্রিগার চাপা মাত্রই বিস্ফোরণের দরজা উড়ে যায়, আর এই দেরির কারণে ভাগ্যক্রমে ইয়ান সেখান থেকে বেঁচে ফেরে। এদিকে লিভিংস্টোন হঠাৎ রাস্টিকে আর একটা সিগন্যাল দেয়। সে কিন্তু ততক্ষণ ডাক্তারের বেশ বদলে আর একটা বেশ নিয়েছিল। এবার সে একটা ফোন নাম্বার ডায়াল করে, আর এই ফোনটা বেজে ওঠে ট্রেসের পকেটে। ফোন বেজে উঠতে দেখে সে ভীষণ অবাক হয়ে যায়, কারণ তার কাছে তো কোনো সেল ফোনই নেই। তবুও বেন্ড্রিকের কথায় সে ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে রাস্টি কথা বলে ওঠে। সে বেন্ড্রিককে জানায় যে তারা তার ক্যাসিনো ভল্টেই ডাকাতি করতে চলেছে। কিন্তু এ কি, এই সময়ে সে তার এমন করাটার মানেটা কি? নাকি এটাও তার মাথা গুলিয়ে দেওয়ার মতন আর একটা প্ল্যান? সেটার উত্তর না হয় আমরা একটু পরেই পাবো। তবে আমাদের পাশাপাশি ট্রেসির মাথাটাও গুলিয়ে ওঠে যখন সে বুঝতে পারে যে তার পকেটের ফোনটা ড্যানিয়েলে ঢুকিয়েছে। কোন সময় এই কাজ হয়েছে তা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, ওই কিসিং গুড বাই দেওয়ার সময় সে এই ফোনটা ঢুকিয়ে দেয়। যাই হোক, রাস্টি বেন্ড্রিককে তার সিকিউরিটি ক্যামেরা দেখতে বলে এবং সে মনিটরে এসে দেখতে পায় যে সবকিছু স্বাভাবিক আছে। কিন্তু লিভিংস্টোন তখন ফেক ফুটেজ সরিয়ে আসল ফুটেজ চালিয়ে দিলে বেন্ড্রিক এবার দেখতে পায় যে তার সাধের $150 মিলিয়ন তিনজন মিলে ব্যাগে ভরছে। অর্থাৎ ড্যানিয়েল, লায়ন্স আর ইয়েন ততক্ষণে কাজ শুরু করে দিয়েছে। এই সব কিছু দেখে বেন্ড্রিক কি করবে যেন নিজেই বুঝে উঠতে পারছিল না। এরপর সে রেগে মেগে ট্রেসকে সেখান থেকে চলে যেতে বললে ট্রেসও সেখান থেকে চলে যায়। এরপর সে রাস্ট্রিকে বলে, কংগ্রাচুলেশনস, তুমি আমার ভল্টে ঢুকতে পেরেছো, কিন্তু এখান থেকে তুমি জীবন্ত বের হতে পারবে? রাস্ট্রি তখন বলে যে সেই ব্যবস্থা বেন্ড্রিক নিজেই করবে, কারণ তারা ভিতরে কেবল অর্ধেক টাকা ব্যাগে ভরে নিয়েছে আর বাকি অর্ধেকে তারা এক্সপ্লোসিভ লাগিয়ে রেখেছে। যদি বেন্ড্রিক কোনো ধরনের অ্যাকশন নেয় তাহলে এই সব টাকা তারা স্রেফ উড়িয়ে দিবে, আর যদি চুপচাপ তার কথা মেনে নেওয়া হয় তাহলে অর্ধেক টাকা সে রেখে যাবে। এখন বাকি অর্ধেক ব্যাগে ভরে রাখা টাকা বেন্ড্রিক তার লোকদের মাধ্যমে ক্যাসিনোর বাইরে দাঁড় করিয়ে রাখা একটা ভ্যানে তুলে দেবে। যদি গার্ডরা ভ্যানের ড্রাইভারের দিকে হাতও বাড়ায় তাহলে ভল্ট এবং ভ্যানের সমস্ত টাকাই উড়ে যাবে। অর্থাৎ বেন্ড্রিকের হাতে অপশন আছে শুধুমাত্র অর্ধেক টাকা বাঁচানোর, যার ফলে সে রাস্ট্রিকে তার সত্ত্ব মেনে নেওয়ার কথা বলে ঠিকই, কিন্তু তার কথায় তার ম্যানেজার সিক্রেটলি সোয়াট টিমকে ফোন করে বসে। এদিকে হোটেলের বাইরে থাকা রাস্টির সামনে গিয়ে দাঁড়ায় ট্রেস, আর অন্যদিকে বেন্ড্রিকের গার্ডরা কথা মতো টাকাটা ভ্যানে রেখে আসে। তবে ভ্যান স্টার্ট দেওয়ার পরে তার লোকেরা ভ্যানটাকে ফলো করতে শুরু করে। অন্যদিকে পাওয়ার অফ করে দিয়ে সোয়াট টিমও ভল্টের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু তারা ভল্টে ঢোকার আগেই তার ভিতরে বড় সড়ো এক এক্সপ্লোশন হয়। সোয়াট টিমে সেখানে তাদের জানায় যে তারা ভল্টের ভিতরে কোনো টাকাই দেখতে পাচ্ছে না, আর লায়ন্স, ইয়েন এবং ড্যানিয়েলও কোথায় যেন গায়েব হয়ে গেছে। সম্ভবত সোয়াট টিম আসার আগেই তারা হয়তো ভেঙে গেছে। এই অবস্থায় বেন্ড্রিক ভাবে যে হয়তো ডাকাতরা তাকে ধোকা দিয়ে পুরো টাকাটাই ভ্যানে ভরে নিয়ে যাচ্ছে। তাই তৎক্ষণাৎ সে তার লোকদেরকে ভ্যানটাকে থামাতে বলে, কিন্তু তাকে পুরো অবাক করে দিয়ে ভ্যানটা নিচ থেকেই থেমে যায়। এরপর লোকগুলো দ্রুত টায়ারে গুলি করে সব টায়ারগুলোকে পাঞ্চার করে দেয়, কিন্তু পরক্ষণেই হঠাৎ প্রচন্ড শব্দে গাড়ির মধ্যে একটা বিস্ফোরণ ঘটে। তবে এই বিস্ফোরণে কোনো আগুন না ধরে স্রেফ ধোঁয়া বের হতে থাকে, কারণ এই ব্যাগগুলোতে ছিল পার্টি ফ্লেয়ার্স, আর গাড়ির ড্রাইভিং সিটে এসে তারা আর কাউকেই দেখতে পায় না। উল্টো সেখানে একটা সিকিউরিটি ক্যামেরা লাগানো ছিল। আসলে এই গাড়িটাকে দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করে যাচ্ছিল ভার্জিল আর সিওল। এবার বেন্ড্রিকের লোকেরা যখন তাকে জানায় যে গাড়িতেও একটা টাকা নেই, তখন তার মাথায় তো পুরোই হাত। তাহলে গার্ডরা যে ব্যাগগুলো গাড়িতে রেখে এসেছিল সেগুলোতে ছিল পার্টি ফ্লেয়ার্স, কিন্তু টাকা তাহলে গেল কোথায়? সে দ্রুত তার ম্যানেজারকে ফোন দিয়ে বলে যে ভল্টের সিসিটিভি ফুটেজে ফ্লোরে বেলাজিও লেখা আছে কিনা তা দেখো। ম্যানেজার না সুযোগ জবাব দিলে সে বুঝতে পারে যে এই ডাকাতির সিনটা আসলে পুরোই ফেক, কারণ ভল্টের মেঝেতে কয়েকদিন আগেও সে বেলাজি লেখার একটা টাইলস লাগিয়েছিল। তার মানে হুবহু একই রকমের একটা ভল্ট তৈরি করে তাতে তারা এই ভিডিও শুট করে রেখেছে। বাইরে ভাই, জাস্ট চিন্তা করো এটা কোন লেভেলের প্ল্যানিং। এই শুটিংটা কোথায় হয়েছে তা তো তোমরা বুঝতেই পারছো। এটা হয়েছিল রুবেনের বাড়িতে, সেই ভল্টের ভিতরে। আসলে ওখানে কোনো প্র্যাকটিস ছিল না, মূলত সেটা ছিল একটা মাস্টার স্ট্রোক। এখানে মজার ব্যাপার হচ্ছে এই ফুটেজ দেখানোর আগে ড্যানিয়েলরা সব টাকা নিয়ে সরে পড়েছিল, আর কাজ শেষে তাদেরকে ভল্টের ভিতরে বিজি রেখে সুযোগ মতে তারা ক্যাসিনো থেকে সরে পড়ে। মানে এ যেন পুরোই
মানি হাইস্টকেও টেক্কা দেওয়ার মতো প্ল্যান। এখন এটাও রিভিল হয় যে যেই সোয়াট টিমকে বেন্ড্রিক কল দিয়েছিল সেই কল আসলে গিয়েছিল লিভিংস্টোনের কাছে, আর সোয়াট টিম সেজে রাস্টি তার দলবল নিয়ে ভল্টের ভিতরে এক্সপ্লোশন ঘটিয়েছিল, আর এরপরেই টাকাগুলো নিয়ে তারাই সোয়াটের গাড়িতে করে বেরিয়ে পড়েছে। মানে এই প্ল্যান দেখে স্বয়ং মানি হাইস্টের প্রফেসরও যেন থ বনে যেতে বাধ্য। এদিকে বেন্ড্রিকের তো পুরো বেহাল দশা, সে বুঝতে পারছিল না যে সে কি করবে। রাগে দুঃখে তার হঠাৎ মনে হয় যে এই ঘটনার পিছনে ড্যানিয়েলের কোনো হাত নেই তো। তৎক্ষণাৎ সে ড্যানিয়েলকে মারার জন্য যে রুমে পাঠিয়েছিল সেখানে চলে যায়, কিন্তু দরজা খুলে সে দেখতে পায় যে ভেতরের লোকটা এখনো তাকে মেরেই যাচ্ছে। তার মানে ড্যানিয়েল তার কাজ সেরে চুপিসারে এই রুমে ফিরে এসে আবারও মার খাওয়ার নাটক করছিল। এদিকে বেন্ড্রিক তাকে জিজ্ঞেস করে যে এই ঘটনার পিছনে তার কোনো হাত আছে কিনা, কিন্তু ড্যানিয়েলের চেহারা দেখে মনে হয় যে এই কথা শুনে সে পুরো আকাশ থেকে পড়ে। সে অবাক হয়ে বলে ওঠে যে এই ঘটনা মানে কোন ঘটনা, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। বেন্ড্রিক তখন তার গার্ডদেরকে তাকে বের করে দিতে বলে। এবার বেরিয়ে যাওয়ার সময় ড্যানিয়েল বলে ওঠে যে কেউ কি ডাকাতি করে তোমার সবকিছু নিয়ে গেছে। ঠিক এই কথাটা শুনে বেন্ড্রিক তখন তাকে শেষবারের মতন ডাকাতির পিছনে হাত আছে কিনা তা স্বীকার করতে বলে, কিন্তু ড্যানিয়েল সেটা জবাব না দিয়ে জিজ্ঞেস করে যে যদি আমি তোমার টাকা ফিরিয়ে আনতে পারি তাহলে তুমি কি ট্রেসিকে ছেড়ে দেবে। বেন্ড্রিক তখন বলে যে হ্যাঁ অবশ্যই আমি ছেড়ে দেব। আর এখান থেকে প্রমাণ হয় যে তার কাছে টাকাটাই সবকিছু। ড্যানিয়েল তখন তাকে বলে যে সে একজন লোককে চেনে যার কাছে আমেরিকার সব ডাকাতদের খবর থাকে, তাকে সময় দিলে সে 72 ঘন্টার মধ্যে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে কিছু একটা করার চেষ্টা করতে পারে। কিন্তু বেন্ড্রিক আর তাকে বিশ্বাস না করে প্যানেল ভঙ্গ করার জন্য তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে বলে। ওদিকে রাস্টি কিন্তু টেসিকে ফোন করে তার হোটেলের টেলিভিশনের স্ক্রিন অন করতে বলে আর বলে যে তুমি চ্যানেল 88 দেখো। এবার এই চ্যানেল অন করার পরে সে দেখতে পায় যে ড্যানিয়েল আর বেন্ড্রিকের সেই কনভারসেশন যেখানে বেন্ড্রিক টাকার জন্য তাকে ছেড়ে দেবে বলেছে। তখন সেও বুঝে যায় যে বেন্ড্রিকের মতন বড় লোকেরা তাকে যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে, অথচ ড্যানিয়েল তাকে সত্যিকারের ভাবে ভালোবাসতো যার জন্য সে এত দূর অব্দি এসেছে। ওদিকে ড্যানিয়েলকে পুলিশ তার প্যারেল ভঙ্গ করার জন্য ধরে নিয়ে যাচ্ছিল, কারণ তার উপর যে কোনো রাজ্যের বাইরে ট্রাভেল করার নিষেধাজ্ঞা ছিল। টেস পুলিশের সামনে তাকে নিজের স্বামী বলে পরিচয় দেয়, আর দৌড়ে আসার সময়ও বেন্ড্রিক যখন তাকে ডাক দিয়েছিল তখন সে জবাব দিয়ে বলেছিল আমি সবই দেখেছি। এই কথা বলেই সে তার দিক থেকে মুখ ফিরিয়ে চলে আসে। তার মানে তো তোমরা ঠিক বুঝতেই পারছো, বেচারা বেন্ড্রিক তার টাকা আর প্রেমিকা দুটোই হারালো। অন্যদিকে ড্যানিয়েলকে ধরে নিয়ে যাওয়ার আগে ট্রেস আর তার সম্পর্ক আগের মতোই হয়ে যায়। এদিকে প্যারেল ভঙ্গ করার অপরাধে তার 6 মাসের জেল হয়। ততদিনে তার টিমের লোকেরা নিজেদের ভাগের টাকা নিয়ে আরামায়েশে দিন কাটাচ্ছে। তাদের সবার ভাগ্যে জুটেছে পাক্কা $13 মিলিয়ন করে। 6 মাস পর জেল থেকে মুক্তি পেলে তাকে রিসিভ করার জন্য আসে রাস্টি, আর গাড়িতে ওঠার সময় সে দেখতে পায় সেখানে তার জন্য অপেক্ষা করছে তার স্ত্রী ট্রেস। এবার তাদের দুজনের মধ্যে আগের মতোই আবার রোম্যান্স জেগে ওঠে, কিন্তু বেন্ড্রিকো এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। তাই তো গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই তার দুজন লোক সেই গাড়িটাকে ফলো করতে শুরু করে। ঠিক এমনই একটা মুহূর্ত দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তবে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে এই মুভির আরো কয়েকটা পার্ট রয়েছে। হ্যাঁ, এই মুভির রয়েছে আরো 2টো পার্ট, আর যেখানে দেখানো হবে ড্যানিয়েল আর বেন্ড্রিকের পরবর্তী লড়াইগুলো। সেগুলোর এক্সপ্লেন হয়তো খুব শীঘ্রই এই চ্যানেলে চলে আসবে। এখন সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।